কদমতলার বাস থেকে নামতেই রিকশার হর্ন আর মানুষের চিৎকারে কান ঝালাপালা হয়ে গেল। সঙ্গে একটি কাঁধে ঝোলানো ব্যাগ। অনিমেষ হেঁটে রূপমায়া সিনেমার সামনে এসে দাঁড়ালো। প্রতি বছর শহরটা একটু একটু করে চেহারা পাল্টাচ্ছে। নতুন নতুন দোকান এবং তাদের সাজানোর ঢঙের অভিনবত্ব চোখে পড়ছে। রূপমায়ার আগের নাম ছিল আলো ছায়া। জীবনের প্রথম সিনেমা দেখেছিল সে এখানে। ছবিটির নাম দস্যুমোহন। হলটাকে ভালোভাবে দেখল অনিমেষ। এতগুলো বছরেও একই রকম আছে। তবে আগে হিন্দি ছবি হতো না, এখন তাই চলছে। খুব চেনা রাস্তায় দীর্ঘদিন পরে হাঁটলে এক ধরনের অনুভূতি হয়। অনিমেষ খুশি খুশি মেজাজে চারপাশে তাকাচ্ছিল। চৌধুরী মেডিকেলের কাউন্টারে রামদা বসে আছেন। অনিমেষকে দেখে হাত তুলে ডাকলেন। ভদ্রলোকের হাসিটা খুব সুন্দর। কখনো চুলে তেল দেন না বলে সবসময় ক্ষেপে থাকে সেগুলো। ওর ওষুধের দোকানের সামনে এলেই অদ্ভুত একটা অনুভূতি হয় অনিমেষের। নানান ট্যাবলেট ক্যাপসুল এবং ওষুধের বোতল দেখতে দেখতে এক ধরনের নিরাপত্তা আসে। এখানে বসে থাকলে কোনো অসুখ আক্রমণ করতে পারবে না। দোকানের মধ্যে ঢুকলে যে ওষুধ মার্কা গন্ধটা নাকে আসে তা বেশ আরামদায়ক মনে হয় তখন। রামদা হাসলেন। কবে আসা হলো? এইমাত্র। কাঁধের ব্যাগটা দেখালো অনিমেষ। এইভাবে শুধু একটা ব্যাগ নিয়ে? রামদা বিস্মিত। কাজে এসেছিলাম এদিকে, হঠাৎ চলে এলাম। তা আপনাদের খবর কি? আমি সবসময় ভালো। ও হ্যাঁ, কে যেন বলছিল তুমি এখন পার্টি করছো? বাহ, এখানেও খবর এসেছে। না, খুব না, একটু একটু। এইটাই খারাপ লাগে। যখন কিছু করবে তখন পুরো দমে করবে, নয়তো একেবারে ধারে কাছে যাবে না। মাঝামাঝি থাকাটা মারাত্মক। জানো তো, অখিলদা মারা গেছেন। অখিলদা মানে কংগ্রেসের? হ্যাঁ, তবে ওকে তোমার অন্য পরিচয়ে চেনা উচিত ছিল। জলপাইগুড়ি শহরে খেলাধুলার উন্নতি যে লোকটা না থাকলে হতো না। অনিমেষের মনে পড়ল মানুষটাকে। যে কোনো স্পোর্টস বা খেলায় এই লোকটি না থাকলে চলতো না। অর্থবান মানুষ। খেলার জন্য দুহাতে অর্থ বিলিয়েছেন। এমনকি বৃদ্ধ বয়সেও নিজে ফুটবল খেলতে নামতেন। হাফ প্যান্ট পরা, ফর্সা, হাসিখুশি সেই মানুষটি লেফট আউটে দাঁড়িয়ে এই বয়সেও এমন কিক করতেন যেটা রামধনু হয়ে গোলে গিয়ে ঢুকত। অনিমেষ জিজ্ঞাসা করল, কি হয়েছিল? মার্ডার, রাত্রে খেলার মাঠ থেকে ফেরার পথে। রামদা গম্ভীর হলেন। কেন? সেটাই বোঝা যাচ্ছে না। ওই রকম হাসি খুশি মানুষকে কি সুস্থ মাথায় মারা যায়? পুলিশ কোনো হদিশ পাচ্ছে না। শহরটা কেমন পাল্টে যাচ্ছে। এখন কেউ কাউকে পছন্দ না করলে সহজেই সরিয়ে দিতে পারে। অনিমেষ রামদাকে দেখল। ওর সুন্দর মুখটা এখন বিমর্ষ। যতদূর জানা আছে রামদা কোনো রাজনীতিতে নেই। বাবুপাড়া পাঠাগারের সূত্রে গল্প উপন্যাস পত্রিকা নিয়ে ডুবে থাকেন। তাহলে শহরটা ভেতরে ভেতরে পাল্টে যাচ্ছে। এটি কি রাজনীতির কুপ্রভাব? প্রসঙ্গটা এড়াতে রামদা একটা কাশের লজেন্স বের করে এগিয়ে দিয়ে বললেন, কদিন থাকছো? ঠিক নেই, বলে লজেন্সটা কাগজ থেকে ছাড়িয়ে মুখে ফেলল অনিমেষ। রামদা তখনই একজন খদ্দেরকে ওষুধ দিতে ব্যস্ত হয়ে পড়ায় অনিমেষ বলল, চলি। ঘাড় নেড়ে সম্মতি ঘাড় নেড়ে সম্মতি জানিয়েই রামদা আবার হাত তুলে দাঁড়াতে বললেন। গলায় ঝাঁঝ লাগছিল অনিমেষের। ওর মনে পড়ে গেল, আগে যখনই এখানে আড্ডা মারতে আসতো তখন এই লজেন্সটা তার বরাদ্দ থাকতো। কথাটা তার খেয়ালে ছিল না, কিন্তু রামদা সেটা মনে রেখেছেন। তার নিজের মনের অবচেতনায় ব্যাপারটা থেকে গিয়েছিল বলেই ওটা নেওয়ার সময় সে অন্যমনস্ক স্বচ্ছন্দতায় নিয়েছিল। রামদাকে আজ নতুন করে ভালো লাগলো তার। কাজ শেষ করে রামদা ওর সামনে এসে কাউন্টারের ওপর দুহাত রেখে বললেন, তোমার দাদু এসেছিলেন। দাদু? হুম। এখন তোমাদের ওকে একা রাখা উচিত নয়। কেন, কি হয়েছে? তুমি কিছু জানো না? না। সত্যি? বিশ্বাস করুন। অনিমেষ খুব নার্ভাস হয়ে পড়ছিল। দাদু তো এই সেই দিন গয়া থেকে ওর কাছে ঘুরে ফিরে এসেছেন। চিঠিতেও তো কিছু লেখেননি। কিছুদিন হলো ওর কানে একটা ঘা মতন হয়েছিল। কানের ভেতরে? না, লতিতে কিছুতেই সারছিল না বলে ডক্টর সেনের কাছে যান। তিনি সাসপেক্ট করেছেন। অনিমেষের দিকে তাকালেন রামদা।
তারপর মুখ ফিরিয়ে নিয়ে একটু ভাবলেন। অনিমেষ বুঝল যে রামদা কোনো অপ্রিয় কথা বলতে দ্বিধা করছেন। সে একটা হাত বাড়িয়ে রামদার হাতে রাখল। বলুন, এখন আমি আর বালক নই। ডক্টর সেন এটাকে এক ধরনের লেপ্রেসি বলে সন্দেহ করছেন। কিন্তু শোনো শোনো, আপসেট হয়েও না। এটা জাস্ট সন্দেহ। তোমার দাদুকে উনি যেসব পরীক্ষা করাতে বলেছিলেন তার একটাও করতে চাননি। সামান্য কয়েকটা টেস্টে এটা ধরা যাবে। আর আজকাল তার প্রচুর ওষুধ আছে, কোনো সমস্যাই নয়। আমার কাছে উনি এসেছিলেন কয়েকটা ওষুধ কিনতে আর ইঞ্জেকশন নিতে। ওকে অনেক বোঝাতে চাইলাম, কিছুতেই শুনলেন না। বললাম ডক্টর সেন ভুল করতে পারেন, আপনি আরেকজনকে দিয়ে যাচাই করান, স্কিন টেস্ট করুন। বাট হি ইজ টোটালি আ চেঞ্জড ম্যান। তুমি যখন এসে পড়েছ ওকে ভালো করে বোঝাও। অনিমেষের মাথায় আর কিছু ঢুকছিল না। দাদুর কুষ্ঠ হয়েছে? থেকে থেকে শরীরে একটা কাঁপুনি আসছিল। কাউন্টারের ওপর দুহাতের ভর রেখে নিজেকে সামলে নিল সে। তারপর খুব নিচু গলায় বলল, কিন্তু রামদা, ব্যাপারটা কি ঠিক? রামদা দ্রুত হাত নাড়লেন। এটা একটা অনুমান মাত্র। অনেক সময় শুধু ভিটামিনের অভাবে শরীরে ঘা শুকোতে চায় না। ডায়াবেটিস থাকলেও হতে পারে। ব্যাপারটা আসলে কি তা পরীক্ষা না করলে কি করে বোঝা যাবে? কিন্তু তার আগেই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। শুনেছি আজকাল বাড়ি থেকে বেরও হচ্ছেন না। তুমি ওকে বোঝাও। রামদার দোকান থেকে বেরিয়ে একটা রিক্সা নেবে কিনা ভাবল অনিমেষ। খবরটা শোনা মাত্র শরীর কেমন অবসন্ন হয়ে গেছে। দাদুর যদি সত্যিই কুষ্ঠ হয়ে থাকে, তাহলে কোনো হিসেব মেলাতে পারছিল না অনিমেষ। সে দ্রুত হাঁটা শুরু করলো নিজেকে শক্ত করতে। রূপশ্রী সিনেমার সামনে দিয়ে থানার পাশ ঘুরে করলা নদীর ধারে হনহন করে হেঁটে আসার পথে একটাও চেনা মুখ পড়ল না। অনিমেষ এই মুহূর্তে পরিচিত কোনো মুখকে দেখতেই চাইছিল না। কারো সঙ্গে কোনো খেজুরে কথা বলার মতন মেজাজও নেই। বাড়িটাকে রং করা হয়েছিল অনেকদিন আগে, কিন্তু এখনো বেশ ঝকঝকে দেখাচ্ছে। সরু গলি দিয়ে হেঁটে এসে বাড়ির সামনে গেটটায় হাত রাখল অনিমেষ। কোথাও কোনো শব্দ নেই। ঝিম মেরে আছে চারধার। এখন দুপুর। বাইরের সব দরজা জানলা বন্ধ। গেটের সামনে দাঁড়িয়ে মনে হয় অত বড় এলাকা জুড়ে তৈরি বাগান এবং বাড়িতে কোনো মানুষ নেই। সামনের অংশে আগে ভাড়াটিয়া থাকতো, এখন সেগুলো যে ফাঁকা তা বুঝতে অসুবিধা হয় না। অনিমেষ ভেতরে ঢুকে দরজায় শব্দ করল। বেশ কিছুক্ষণ সাড়া নেই। তারপরেই একটা সরু কণ্ঠস্বর শুনতে পেল সে। কে এলো আবার? ওহেম, দেখো না একবার। অনেক কষ্টে বোঝা যায় এই গলা শরীরশেখরের। অনিমেষের মেরুদণ্ডে কেউ যেন বরফ ঘষে দিল। একই গলা হয়েছে ওর। শ্লেষা জড়ানো অথচ ভাঙা কাশির মতন বিরক্তি মাখানো এরকম সরু স্বর শরীরশেখরের কণ্ঠ থেকে বেরোবে চিন্তাও করা যায় না। পিসিমার গলা শুনল অনিমেষ। আপনি দেখুন না, আমার সময় নেই। কি রাজকার্য করছো তুমি? আমার পিন্ডি চটকাচ্ছি, এগুলো না রাঁধলে গিলবেন কি? যে রাঁধে সে কি চুল বাঁধে না? রান্না শেখাচ্ছ আমাকে? সকাল থেকে রাত পর্যন্ত আপনার চাকরানি হয়ে জীবনটা গেল আমার। কেন? ওখান থেকে একটু উঠে গিয়ে দেখতে পারছেন না? অনিমেষ চুপচাপ সংলাপগুলো শুনছিল। দাদু আর পিসিমার সম্পর্ক প্রায় আগের মতো থাকলেও মনে হচ্ছে কোথাও যেন সুর কেটে গেছে। অনিমেষ আর একবার দরজায় টোকা দিল। গনগনে আঁচের মতন মেজাজে এগিয়ে আসছে বোঝা গেল। দুবদা পায়ের আওয়াজ হচ্ছে। শব্দ করে দরজা খোলার সময় হেমলতা বিড়বিড় করছিলেন, আসার আর সময় পায় না ভরদুপুরেও। দরজা খুলে যেতে ও হাসতে চেষ্টা করলো, কিন্তু এ কি হয়েছে পিসিমার চেহারা? শুকিয়ে প্রায় দড়ি পাকিয়ে গেছে শরীর। গায়ে সেমিজ নেই। সাদা ফিতে পার ধুতিটা গোড়ালি ঢাকেনি। গাল ভেঙে গেছে। বাইরের কড়া রোদ পড়তে দৃষ্টি অস্বচ্ছ হয়েছিল। একটু পরক্ষণেই চিৎকার করে উঠলেন, বাবা, দেখুন কে এসেছে। অনিমেষ নিচু হয়ে প্রণাম করতেই উনি দু হাতে ওকে জড়িয়ে ধরলেন। হেমলতার মুখ অনিমেষের বুকে এবং তখনই ফোঁপানি শুরু হলো। কান্নাটাকে আর ধরে রাখতে পারছেন না হেমলতা। দম বন্ধ গলায় শুধু উচ্চারণ করছে, অনি বাবা, অনি বাবা। অনিমেষ স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। সেই স্বর্গছেড়া থেকে শৈশবে এই মহিলার সঙ্গে চলে আসার পর থেকে অনেক মান অভিমান এবং সুখের স্পর্শ পেয়ে সে যৌবনে পৌঁছেছিল। কিন্তু কখনো এমন করে হেমলতা ব্যক্তিগত আড়াল সরিয়ে তার বুকে মাথা ঠেকাননি।
নিজের মাকে এখন আর স্পষ্ট মনে পড়ে না। মায়ের স্নেহ, ভালোবাসা, দু একটা সুখ এবং সুখের স্মৃতিতে আধো আলো ছায়ায় মুখ বুজে আছে। কিন্তু একদিকে শরীরশেখরের ব্যক্তিত্ব, অন্যদিকে হেমলতার স্নেহের প্রশ্রয় তার বাল্যকাল ও কৈশোর জুড়ে ছড়ানো। এ তো অস্বীকার করা যায় না। আজ হেমলতা তার বুকে এমন করে ভেঙে পড়তে অনিমেষে নিজেকে সামলানো মুশকিল হচ্ছিল। কয়েক মুহূর্ত এই অবস্থায় থাকতেই ভেতর থেকে একটা আর্তনাদ ভেসে এলো। কে রে? কে এলো? ও হেম, কে এলো এখন? হেমলতা ফিসফিস করে অনিমেষকে বললেন, অনেক কথা আছে অনি বাবা, তোকে পরে বলবো। তারপর নিজেকে ছাড়িয়ে নিয়ে গলা তুললেন, আপনার নাতি এসেছে অনি বাবা, কি কালো হয়ে গেছে দেখুন। কথাটা বলতে বলতেই হেমলতা ভেতরে ঢুকলেন। এই মুহূর্তে তাকে অন্যরকম দেখাচ্ছিল, যেন বিশ্বজয় করে এসেছেন এমন ভঙ্গিতে হেলে দুলে এগোচ্ছিলেন। একটু আগের কান্নাটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, যেন অনিমেষ এ বাড়িতে আসতেই তার সব সমস্যার সমাধান হয়ে গেছে। আর কোনো কিছু নিয়ে তাকে দুশ্চিন্তা করতে হবে না। অনিমেষ আড়ষ্ট পায়ে ভেতরে ঢুকে দরজা বন্ধ করলো। এই ঘরের আসবাব, চেহারা, এমনকি গন্ধটা অবিকল একই রকম রয়েছে। স্বর্গছেড়া থেকে জলপাইগুড়িতে এসে শরীরশেখর এই কামরার বাড়িটা প্রথমে তৈরি করেছিলেন মাথা গোঁজার জন্য। তারপর বড় বাড়ি হলো। অনেক যত্নে সেটাকে তৈরি করলেন শরীরশেখর। কিন্তু কি আশ্চর্য, ওইখানে গিয়ে থাকতে ইচ্ছে হলো না তার। এখনো সেই পুরনো ঘরেই রয়ে গেছেন। অনিমেষ বাড়ির ভেতরে ঢুকেই চমকে গেল। ভেতরে উঠোন জুড়ে যে কাঁঠাল গাছটা ছিল সেটা আর নেই। অনেকটা জায়গা ন্যাড়া দেখাচ্ছে এখন। আর তার ঠিক মাঝখানে বেতের রং ওঠা চেয়ারে আপাত মস্তক ঢেকে এই রোদে বসে আছেন শরীরশেখর। একটা নস্যি রঙা চাদরে ওর মাথা ঢাকা, শুধু চোখ আর নাক বেরিয়ে আছে বাইরে। বারান্দার কোণে এসে দাঁড়াতেই চোখাচোখি হলো। অনিমেষের মনে হলো একটা শীতল হাওয়া যেন তার শরীরে কনকনানি ছড়াচ্ছে। এইমাত্র সামান্য কদিনের ব্যবধানে একটা মানুষের চেহারায় এতখানি পরিবর্তন ঘটাতে পারে, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। কাঁধের ব্যাগটাকে বারান্দার টুলের উপর রেখে অনিমেষ উঠোনে নামলো। কি হয়েছে আপনার? শরীরশেখর চিৎকার করে উঠলেন। সেই গম্ভীর স্বর নেই, বাচনভঙ্গিতে যে ব্যক্তিত্ব অনেকের সাহস হরণ করত তা উধাও। চিনচিনে গলায় শব্দটা ছিটকে বের হলো, কাছে এসো না, কাছে এসো না, দূর থেকে কথা বলো। অনিমেষ ভালো করে দাদুকে দেখলো। নাক চোখ তো স্বাভাবিকই আছে। সে খুব শান্ত গলায় জিজ্ঞাসা করলো আবার, কেন, কি হয়েছে? কেন, কিছু শোনোনি? এখানে আসার পথে কেউ তোমায় বলেননি? না। মিথ্যে কথাটা শক্ত গলায় বলল অনিমেষ। সে কি? লোকে আমায় আজকাল দেখলেই সরে দাঁড়ায়। পাড়ায় একটা কম্পাউন্ডার পায় না যে আমাকে ইঞ্জেকশন দেবে। আর তোমাকে কেউ কিছু বললো না? কেন, তোমার পিসিমা তো দরজা খুলে অনেকটা সময় নিল, সে কিছু বলেনি? সঙ্গে সঙ্গে হেমলতা রান্নাঘরের বারান্দা থেকে চিৎকার করে উঠলেন, আমি বলতে যাব কেন? আপনার দুর্গতির কথা আপনিই বলুন। আমার তো আর ভীমরতি হয়নি আপনার মতো। ও। চাদরে মোড়া মাথাটা একটু দুলল। তারপর অনিমেষকে খুব স্বাভাবিক ভঙ্গিতে জানালেন, শোনো, আমার কুষ্ঠ হয়েছে, জানি সব কুষ্ঠ সংক্রামক নয়, তবু আমি ঝুঁকি নিতে চাই না। তাই কেউ এখানে আসুক আমি পছন্দ করি না। তোমার বাবাকে আমি জানিয়েছি, কিন্তু সে কথা শুনতে চায় না। সপ্তাহে একদিন এসে তোমার পিসিমার কাছে খবর নিয়ে যায়। হেমলতা চেঁচিয়ে উঠলেন, শুনলি অনি বাবা, শুনলি? অন্য কাউকে উনি রোগ ধরাবেন না, কিন্তু আমার বেলায় সেসব কথা একদম মনে পড়লো না। স্বার্থপর কিরকম দেখ তুই। সেই যে ছেলেবেলা থেকে গুমুত ফেলছেন, তা থেকে আর নিস্তার নেই। শরীরশেখর মাথা নাড়লেন। নিজের শরীর তো আর আয়নায় দেখো না, হয় তুমি নয় আমি, যে কেউ আগে যেতে পারি। আমি ছাড়া তোমার আর কেউ নেই। এই বয়সে তোমার যদি আমার রোগ হয় তাহলে কি এমন বেশি হবে? আমার তো এই শরীরের ওপর কোনো আর মায়া নেই। গয়ায় গিয়ে মুক্ত পুরুষ হয়ে এসেছি। কিন্তু আমার ওপর তো তোমার খুব মায়া আছে, তাই তোমাকে দূরে যেতে বলছি না। আর তা বললে যে কদিন বেঁচে আছি খাবো কি? হেমলতার গলাটা আচমকা পাল্টে গেল। ওই আর এক ন্যাকাপনা হয়েছে। বাবা নিজে নিজে শ্রাদ্ধ করেইছেন, আর তাই জগতের ওপর, শরীরের ওপর
ওর কোনো আর মায়া নেই। তাই যদি হবে তো রোগ হয়েছে বলে মানুষের সামনে যাচ্ছেন না কেন? ভাত একটু শক্ত থাকলে খাওয়ার সময় আমার পিন্ডি চটকাচ্ছেন কেন? এর নাম মুক্ত পুরুষ? না। আপনার দুটো বউ যে আগেভাগে মরে গেছে সেটা তারা কপাল করে এসেছিলেন বলেই, বুঝলেন? অনিমেষ একটু কড়া গলায় বলল, পিসিমা আপনি একটু চুপ করুন। তারপর দাদুর পাশে গিয়ে দাঁড়াতেই শরীরশেখর চোখ বন্ধ করলেন। এখন ওর চামড়া কুঁচকে মুখের আদল দুমড়ে গিয়েছে। সময় বড় নির্মম। অনিমেষ আদেশের গলায় বলল, চাদরটা সরান, আমি দেখব। কুষ্ঠ কুষ্ঠ, অনেক পাপ করেছি সারা জীবন, তার ফল। চাদর সরাবার চেষ্টা না করে শরীরশেখর বিড়বিড় করলেন, আপনি অশিক্ষিতের মতন কথা বলছেন। সামান্য কদিন আগেও আপনি এরকম কথা বলতেন না, চাদরটা সরান। শরীরশেখর বুঝলেন আর প্রতিরোধ করে লাভ নেই। একান্ত অনিচ্ছায় তিনি মাথা থেকে চাদর সরালেন। সাদা কদম ফুল দেখল অনিমেষ। ৮ ইঞ্চি খোঁচা খোঁচা পাকা চুলের ছাওয়া মাথাটা অদ্ভুত দেখাচ্ছে। শরীরশেখরকে চেনাই যেত না আচমকা দেখলে। অনিমেষ সতর্ক চোখে শরীরশেখরের কানের দিকে তাকালো। বাঁ কানটা সামান্য ফুলেছে, লতির পিছন দিকটা ঘা হয়েছে বেশ। বোধহয় কানের ভাঁজ থেকে চটচটে রস জড়ানো ক্ষত ছড়িয়েছে। একটা লালচে ওষুধ বোধহয় লাগানো হয়েছে সকালে। অন্য কানটা একদম স্বাভাবিক। কানের লতিতে নাকের পাটায় লালচে ভাব বা ফোলা নেই। গলা কপালের উপরের চামড়ায় বয়সের জন্য যেটুকু বিধ্বস্ত তার অতিরিক্ত কিছু দেখা যাচ্ছে না। অনিমেষ এই অল্প বয়সে অনেক কুষ্ঠরোগী দেখেছে। জীবনে প্রথমবার সেই তিস্তার ওপরে নৌকায় বসে থেকে শুরু করে কংগ্রেসের হয়ে বন্যার সাহায্য দেওয়ার সময় পর্যন্ত ওদের কাছ থেকে লক্ষ্য করেছে। আজ সেই সামান্য অভিজ্ঞতা নিয়ে বুঝতে পারল রোগটা কুষ্ঠ নয়। কিন্তু ডাক্তারের সন্দেহ এবং দাদুর এই আচরণ শুধু অনুমানের ওপর কি করে হয়? অনিমেষ জিজ্ঞাসা করল, আপনার রক্তে চিনি আছে? চিনি? ব্লাড সুগার? অনিমেষ জোর করে রসিকতার চেষ্টা করছিল। জানি না, থাকলেও থাকতে পারে। পরীক্ষা করিয়ে দেখবেন? পয়সা নষ্ট করে লাভ কি? যদি রোগটা সেই কারণেই বেড়ে থাকে তাহলে স্বস্তি পাবেন, ঠিক চিকিৎসা হবে। লাভ কি? মানে? এই শরীরটা নিয়ে আমি এক ফোঁটা চিন্তা করি না, কিন্তু অন্য লোককে বিব্রত করছেন। বিব্রত না হলেই হয়। আপনি কানের কাছে ওই রোগটা হয়েছে বলে চেঁচাবেন আর লোকে তো শুনবে না। শুনলাম ইঞ্জেকশন নিতে গিয়েছিলেন। কে বলল? একটু আগে আপনিই তো কম্পাউন্ডারের কথা বললেন। ও হ্যাঁ, ডাক্তার সেন অনুমান করেছিলেন যদি হয় তাহলে লেপ্রেসির প্রাথমিক ওষুধপত্র এবং ইঞ্জেকশন লিখে দিতে বলেছিলাম। ব্যাস, নিজে নিশ্চিন্ত না হয় সেগুলো ব্যবহার করতে লাগলেন। দাদু, আপনি তো এরকম অবৈজ্ঞানিক চিন্তা কখনো করতেন না। হঠাৎ শরীরশেখর দু হাতে মুখ ঢাকলেন। কিছুক্ষণ তার শরীরটা নিশ্চল হয়ে রইল। জলপাইগুড়িতে ভর দুপুরের খরা রোদেও হাওয়া বয়। সেই হাওয়ায় দাঁড়িয়ে অনিমেষ নতুন চোখে দাদুকে দেখল। এই সেই শরীরশেখর যিনি তার সামনে এতকাল বিশাল বৃক্ষের মতন মাথা উঁচু করেছিলেন। এখন তার এ অবস্থায় দেখতে কিছুতেই মন চায় না। অনিমেষ বুকের গভীর থেকে ডাকল, দাদু। শরীরশেখর খানিক বাদে মুখ তুললেন। একবার সতর্ক চোখে চারপাশে তাকিয়ে নিলেন। হেমলতাকে ধারে কাছে দেখতে না পেয়ে বললেন, বারান্দা থেকে টুলটা নিয়ে এসো। অনিমেষ সামনে বসলে শরীরশেখর কিছুটা সামলে নিলেন। আমি আর পারছি না, এভাবে বেঁচে থাকতে আমি পারবো না। অনিমেষ নড়ে উঠল। কি হয়েছে আমাকে বলুন। শরীরশেখর একটা কালো পাথরের মূর্তির মতন বসেছিলেন। শুধু ওর ঠোঁট দুটো নড়ছিল। সারা জীবনে আমি কিছু পাইনি। দুবার বিয়ে করেছিলাম কিন্তু ভাগ্যে সইল না। বড় মেয়েটা সেই বাল্যকালে বিধবা হয়ে ঘাড়ে চেপে রইল। বড় ছেলে দুষ্ট গ্রহের মতন সারা জীবন আমার চারপাশে ঘুরছে আর আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তোমার বাবা আমাকে টাকা দেয়, কিন্তু আমি বুঝি সে বাধ্য হয়েই দেয়, কারণ তার মনে একটা নরম ভাব আমার সম্পর্কে আছে। কিন্তু আমার সমস্যা নিয়ে মাথা ঘামাতে চায় না। তার ভাইদের ব্যাপারে সে নাক গলাতে চায় না। ছোট জনের সম্পর্কে আমি কিছু ভাবি না। শুনেছি সে এখন মস্কোতে আছে।
শরীরশেখর একটানা কথা বলে দম নিতে থামলেন। অনিমেষ সোজা হয়ে বসল। ছোট কাকা প্রিয়তোষ এখন মস্কোতে? কথাটা সে জানত না। কমিউনিজম শব্দটা যার জন্য সে প্রথম শুনেছিল, তিনি নাকি পরবর্তীকালে সম্পূর্ণ বিপরীত পথে হেঁটেছেন, এরকম কথা কানে এসেছিল। এতদিন কলকাতায় থেকেও ছোট কাকাকে সে দেখেনি। মাঝে মাঝে মনে হয়েছে খোঁজ খবর নেয়, কিন্তু তেমন উৎসাহ পায়নি। আবার এও শুনেছিল ছোট কাকা দিল্লিতে আছে। এখন দাদুর মুখে ছোট কাকার রাশিয়ায় থাকার খবর পেয়ে সব হিসেব গুলিয়ে গেল তার। শরীরশেখর বললেন, প্রিয় ইজ ডেড টু মি। যে ছেলে এই অবস্থায় গিয়েও নিজের বাবাকে স্মরণ করে না, তার কোনো অস্তিত্ব আমি স্বীকার করি না। ছোট মেয়েকে বিয়ে দিয়েছিলাম, কিন্তু সারা জীবন সে শুধু অসম্মানের কারণ হয়ে থাকলো। তোমার মাকে নিয়ে এসেছিলাম নিজে পছন্দ করে, সেও চলে গেল। সারা জীবন আদর্শ নিয়ে কঠোর মানুষ হয়ে কাটিয়ে এই সব জুটল। ধর্মকর্ম কোনোদিন মানতে পারিনি। শান্তির জন্য সেখানে যাওয়া কাপুরুষতা বলে ভাবতাম, কিন্তু গত কয়েক বছরে আমি শেষ হয়ে গেছি। তোমার বাবা যে টাকা দেয় তাতে চলে না। এর কাছে ওর কাছে হাত পাতি, নিজেকে কেমন ভিখারির মতন মনে হয়। রাস্তায় হাঁটতে গিয়ে শুনতে পাই কেউ অবাক হয়ে বলছে, এই বুড়োটা এখনো বেঁচে আছে। এতদিন যেভাবে কাটিয়ে এসেছি, এখন সেটা তাড়া করে বেড়ায় আমাকে। কেঁচোর মতন থাকতে ইচ্ছে করে না একদম। আমার মেরুদণ্ড ভেঙে যাচ্ছে বুঝে তোমার জ্যাঠা যখন এসে জুড়ে বসেন, তখন আমি প্রতিবাদ করতে পারি না। ভাবলাম নিজের শ্রাদ্ধ করে এলে শরীরের প্রতি জগতের কোনো মায়া থাকবে না। ভুল, সব ভুল। অনিমেষ, আত্মহত্যা করতে পারবো না, কিন্তু দীর্ঘ জীবন বেঁচে থাকার মতন পাপ আর কিছু নেই। অনিমেষ এতক্ষণে শক্ত হয়ে গেছে। অজান্তেই নিজের ঠোঁট কামড়াচ্ছিল সে। দাদুর মুখের দিকে তাকিয়ে বলল, কুষ্ঠরোগ একটা বাহানা? ঘাড় নাড়লেন শরীরশেখর। কাজ হয়েছে খুব। যেই শুনে আমার কুষ্ঠ হয়েছে, সঙ্গে সঙ্গে দুধদার করে পালিয়ে যায়। তোমার জ্যাঠামশাই আর কাছে ঘেঁষতে চায় না। ছোট পিসি আসবে না যতদিন বেঁচে আছি। শুধু তোমার বাবা মনে হয় কথাটা আধা বিশ্বাস করেছেন। প্রতি সপ্তাহে আসে, আমার আপত্তি বলে কাছে আসে না। শহরের লোকজন প্রায় এক ঘরে করে দিয়েছে আমাকে। যতই আধুনিক হোক, মানুষ যখন কল্পনা করে নিজের শরীরের মাংস খসে খসে পড়ছে, তখন সব আধুনিকতা ফুস করে উধাও হয়ে যায়। আমাকে এখন কেউ বিরক্ত করে না। আমার যা কিছু অভাব, তাই নিয়ে একা একা চুপচাপ বসে থাকি। শুধু তোমার পিসিমাকে ঠকাতে আমার খারাপ লাগছে। মেয়েটা আমার যাই হোক, আমাকে ছেড়ে যাবে না। কুষ্ঠ বলে সে আমলই দেয় না। অনিমেষ অবাক হয়ে গেছিল। এইভাবে কোনো মানুষ নিজেকে বিচ্ছিন্ন করে কখনো? কেন? এই সময় হেমলতা হড়বড় করে বারান্দায় চলে এলেন। একদম ভুলে গেছি। হ্যাঁ রে, তুই খেয়ে এসেছিস? কেন বলুন তো? না, তাহলে আবার রান্না শুরু করি। শুধু সেদ্ধ ভাত ছাড়া আমরা কিছু খাই না। গোয়ালাটা যা বাজার দেয়। একটা বেজে গিয়েছিল খেয়াল আছে। এখন অনেক বেলা হয়ে গেছে। অনিমেষের ভেবে নিতে একটুও সময় লাগলো না। পিসিমা যদি রান্না শুরু করেন, তাহলে ওর নিজের খেতে হয়তো সন্ধে হয়ে যাবেন। সে স্বচ্ছন্দে বলল, আমি শুধু স্নান করব। আসার সময় খেয়ে এসেছি। ঠিক বলছিস তো অনি বাবা? অনিমেষ হাসল। ঠিক বলছে, আপনি চিন্তা করবেন না। বেশ, তাহলে স্নান করে একটু বাতাসা দিয়ে জল খাস। স্নানটা করে নে বরং। গল্প করতে করতে বাবার আর খেয়াল নেই। আসুন, খাবেন। অনিমেষ চমকে উঠল। এখনো খাওয়া হয়নি? হবে কি রে, সকালে একটু সুজি দিয়ে দুধ দিয়েছিলাম, তাই খেয়েই তো পেট ঢাক হয়ে আছে। সারাদিনে একবারই তো ভাত খাই, তাও এই সময়। কই আসুন, আমার দেরি হয়ে যাচ্ছে। হেমলতা ডাকলেন। শরীরশেখর কোনো রকমে উঠে দাঁড়ালেন। অনেকটা বেঁকে গেছেন এরই মধ্যে। হাঁটতে গিয়ে টলে গেলেন শরীরশেখর। অনিমেষ চট করে তাকে ধরে ফেলে ধীরে ধীরে রান্নাঘরের দিকে হাঁটিয়ে আনল। শরীরশেখর ফিসফিস করে বললেন, মনে রেখো, আমার কুষ্ঠ হয়েছে। অনিমেষ হাসল। বারান্দার এক কোণায় টেবিলে খাবারের ব্যবস্থা। ধরে ধরে ওকে সেখানে তুলে দিতেই একই স্বরে বললেন, মাঝে মাঝে এক একটা দুপুর উপোস দেওয়া ভালো, ওতে শরীর সুস্থ থাকে। অনিমেষ এবার আর হাসতে পারল না। স্নান সেরে বাইরে বেরোতেই মনে হলো পেটের মধ্যে আগুন জ্বলছে।
অথচ এখন আর খাওয়ার কথা বলা চলে না। চুল আঁচড়ে এসে রান্নাঘরের সামনে আসতেই দৃশ্যটা চোখে পড়ল। চামচে করে দাদু ভাত মুখে দিচ্ছেন আর পিসিমা একটা হাত পাখা নিয়ে বাতাস করতে করতে পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। হঠাৎ একটা ঢোক গিলতে গিয়ে দাদু কাশতে শুরু করলেন। সমস্ত শরীর বেঁকে চুরে একাকার, চোখ উল্টে যাচ্ছে। পিসিমা দু হাতে বুক মালিশ করতে করতে বিড়বিড় করতে লাগলেন। অনিমেষ ভয় পেয়ে এক লাফে দাদুর সামনে গিয়ে হাজির হলো। শরীরশেখরের সামনে বড় বাটিতে ভাত ডাল আর একটা তরকারি গোছের কিছু গুলে একেবারে কাই করে দেওয়া হয়েছে। বোঝা যাচ্ছে শক্ত কিছু খেতে অসুবিধে বলে দাদুর জন্য এই ব্যবস্থা, কিন্তু তাও তো গলায় আটকে গেছে ওর। একটু সামলে ঘাড় নেড়ে দাদু উঠে পড়লেন। তারপর এগিয়ে বেসিনে ঝুঁকে পিসিমার দেওয়া জলে মুখ ধুতে লাগলেন। অনিমেষ কিছুটা নিশ্চিন্ত হয়ে বাইরে বেরিয়ে আসতেই বমির শব্দ শুনতে পেল। হড়হড় করে এতক্ষণের কষ্টের খাওয়া বেসিনে উগরে দিলেন শরীরশেখর। অনেকটা শ্লেষা খাবারের সঙ্গে বেরিয়ে যাওয়ার পর যেন খুব আরাম হলো ওর। পিসিমার গলা শোনা গেল, আহ, এতক্ষণে যা খেলেন সব বমি করে দিলেন, ছি ছি ছি, এই করলে শরীর টিকবে? দেখলি অনি বাবা, কান্ডটা দেখলি? তোয়ালেতে মুখ মুছে শরীরশেখর আবার বাইরে এসে বসলেন। অনিমেষ দেখল দাদু এখনো হাঁপাচ্ছেন। কাছে গিয়ে বসতেই হাসবার চেষ্টা করলেন। অনিমেষ জিজ্ঞাসা করল, এখন কেমন বোধ করছেন? তারই মতন শূন্য, ভাবতে অস্বস্তি হচ্ছিল। ভালো, পেটে কিছু পড়লেই খারাপ বোধ হয়। একটা প্লেটে বাতাসা আর জল নিয়ে পিসিমার সামনে দাঁড়াতেই অনিমেষ খেয়ে নিল। অত্যন্ত সামান্য, কিন্তু খেয়ে নিতেই খিদে বোধটা চাপা পড়ে গেল। পিসিমা জিজ্ঞাসা করলেন, কদিন ছুটি তোর? পুজোর কটা দিন থাকবো। পুজো তো 2 দিন বাকি, তাই এখানে থাকবি না স্বর্গ ছেড়ে যাবি? আজ একটু ওখান থেকে ঘুরে আসি। সেই ভালো, আমি আজকাল আর মাছ ডিম রাঁধতে পারি না। এইরকম নিরামিষ খায় তোর আর একদম ভাল লাগবে না। পিসিমা চলে যেতে দাদু বললেন, মানুষ সব সময় প্রিয়জনকে আঁকড়ে ধরতে চায়, কিন্তু একা একা থাকতে থাকতে একটা সময় আসে যখন অন্য লোকের ছায়াও সহ্য হয় না। অনিমেষ বুঝতে পারল পিসিমা দাদুর এখনকার যে জীবন তা তাদের সুবিধে অসুবিধা নিয়ে নিজেদের মতো করে তৈরি। সেখানে একদিনের জন্য এসে দাঁড়ালেও সেই নিয়মটা ওদের পাল্টাতে হবে। আর তারপরে যখন আবার ওরা একা হয়ে যাবেন, তখন এই পাল্টানো নিয়মটার কথা ভেবে ওরা কষ্ট পাবেন। তার চেয়ে স্বর্গ ছেড়ে চলে যাওয়াই উচিত। অনিমেষ দেখল দাদু ওর দিকে অদ্ভুত শান্ত মুখে চেয়ে আছেন। হঠাৎ যেন তার মাথায় একটা চিন্তা ছিটকে গেল। সে বলল, মাঝে মাঝে একটা দুপুর উপোস দেওয়া ভালো, ওতে শরীর সুস্থ থাকে। কথাটা শুনে শরীরশেখর চমকে উঠলেন। তারপরেই সরু গলায় হো হো করে হাসতে লাগলেন। হেমলতা অনেকদিন পরে বাবার গলার হাসি শুনে ছুটে এসে জিজ্ঞাসা করলেন, কি হলো, হঠাৎ হাসছেন যে? হাসি না থামিয়ে ঘাড় নেড়ে শরীরশেখর বললেন, ও তুমি বুঝবে না। তিস্তার ওপর সুন্দর ব্রিজ তৈরি হয়ে যাওয়ায় জলপাইগুড়ি থেকে স্বর্গছেরা মাত্র 1 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। আগের আসাম রোড এখন পাল্টে ন্যাশনাল হাইওয়ে হয়েছে। 62 সালের পর থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্যই রাস্তাগুলো চওড়া এবং চকচকে চেহারা নিয়ে সীমান্ত অবধি চলে গেছে। স্কুলে পড়তে অনিমেষ দেখেছিল বর্ষায় জায়গা না থাকলে কেউ বাসে উঠত না, আর এবার দেখলো ছাদেও লোক বসেছে। শহরের মধ্যে উঠেছিল বলে সে কোনো ক্রমে জায়গা পেয়ে গিয়েছিল বসার। এখন মানুষের চাপে নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড়। কিন্তু গাড়িটা ছুটছে খুব দ্রুত। এইখানেই কলকাতা থেকে ফারাক। ডুয়ার্সে লোক বাড়ছে। মদেশিয়া, নেপালি বা রাজবংশী নয়, ভাষা থেকেই বোঝা যায় পূর্ব বাংলার মানুষেরা এখানে স্থায়ী বসতি করেছেন। ক্রমশ সংখ্যায় বেড়ে যাচ্ছেন তারা। তাদের কথাবার্তা আচারেও অনেক পরিবর্তন এসেছে। একটা সময় আসবে যখন উত্তর বাংলার সংকর সংস্কৃতি গড়ে উঠবে, যার সঙ্গে পূর্ব বা পশ্চিম বাংলার কোনো মিল থাকবে না। জনসংখ্যা বাড়ছে, কিন্তু জলপাইগুড়ি শহর তিস্তার ব্রিজ ছাড়লেই দুধারে ফাঁকা মাঠ আর জঙ্গল। কচিত কখনো খড়ের চালের ঘর বা দূরে ছোট ঘরেরও ইশারা। ময়নাগুড়ি, ধূপগুড়ির আধা শহর এলাকাটুকু ছাড়লে এই দৃশ্য পাল্টাবে না। আর ধূপগুড়ির পরেই কেমন একটা পাহাড়ি গন্ধ নাকে আসে।
গাছপালার চেহারা পাল্টে যায়। ডুডুয়া নদী ছাড়লেই দুপাশে জঙ্গল ঘন হয়ে অন্ধকারে হারিয়ে যায়। মাঝখানে চওড়া হাইওয়ে দিয়ে বাস যখন ছোটে তখন ঝিঝির শব্দ কানে আসে। দেখতে দেখতে অনিমেষের মনে হচ্ছিল এই জায়গাগুলোর অদ্ভুত একটা নির্জন চেহারা আছে, কিন্তু খুব শিগগিরই মানুষ তা নষ্ট করবে। যেভাবে ডুয়ার্সে জনসংখ্যা বাড়ছে, এরা আর নির্জন থাকবে বলে মনে হয় না। নিজের প্রয়োজন মেটাতে মানুষ অত্যন্ত নির্মম হতে পারে। যদি জানা যেত গোলাপের কুড়ি শুকাতো, তাহলে আমরা কখনোই একটা ফুটন্ত গোলাপকে দেখতে পেতাম না। এই মাঠ, জঙ্গল, ঝর্ণাগুলো চিরকাল একই রকম চেহারা নিয়ে রয়েছে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এতগুলো সরকার এলো গেল, কিন্তু এই জায়গাগুলোকে দেশের জন্য ব্যবহার করার কথা কারো খেয়ালই হলো না। ফলে এখানকার বিভিন্ন গায়ে ছড়িয়ে থাকা গরিব রাজবংশীদের জীবন সেই অন্ধকূপে আটকে আছে। সে যেমন গতকাল ভোট ভিক্ষে করতে গিয়েছিল, এদের কাছেও ভোটের বাবুরা 5 বছরে একবার আসে, স্বপ্ন দেখায়, তারপর কাজ মিটিয়ে চলে যায়। কলকাতার আশেপাশের গ্রামগঞ্জ পশ্চিম বাংলাকে যা দিতে পারে, ডুয়ার্সের এই অবহেলিত জায়গাগুলো তার চেয়ে অনেক বেশি দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু সরকার যেমন এ ব্যাপারে উদাসীন, তেমনি এখানকার মানুষেরাও দেশ এবং নিজের সম্পর্কে নিষ্পৃহ। কিন্তু একটা সময় আসবেই যখন এই নিঃস্ব মানুষগুলো জ্বলে উঠবে, তখনই অবস্থা পাল্টাতে পারে। আংরা ভাষা নদী পেরিয়ে এসে রাস্তাটা বাঁক নিতেই বুকের ভেতরটা আচমকা হালকা হয়ে গেল। খুব শান্ত একটা আরামবোধ তিরতির করে সমস্ত শরীরে জুড়ে বসল। অনিমেষ বাঁ দিকের দিগন্ত ছোঁয়া চায়ের গাছগুলোর দিকে তাকালো। এখন বিকেল, শেষ আলোর রঙে এক ধরনের মায়া জড়ানো থাকে। দূরের খুঁটিমারি জঙ্গলের মাথায় নেমে আসা সূর্যের দিকে তাকালে সেই মায়াটাকেও যেন স্পর্শ করা যায়। স্বর্গছেরা চা বাগানের ফ্যাক্টরির ছাদ, চায়ের গাছের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই আলো মেখে। রাস্তায় এখন ঘরে ফেরা কুলিকামিনের ভিড়। অনিমেষ ভিড় বাঁচিয়ে কোনো রকমে উঠে দাঁড়ালো। বুকের অ্যালবাম থেকে উঠে আসা ছবির মতন কোয়ার্টার্সগুলো দাঁড়িয়ে, কোথাও সামান্য পরিবর্তন হয়নি। এই বিকেলে মনে হচ্ছে কেমন একটা ঝিমুনি চারধারে। সামনের ফাঁকা মাঠে চাপা ফুলের গাছ দুটো প্রায় নিষ্পত্র হয়ে দাঁড়িয়ে। এখন কি আর ছেলেমেয়েরা এই মাঠে খেলে না? রাস্তা থেকে নামতেই ওদের বাড়ির সামনে যে পাতাবাহারের গাছগুলো গার্ড অফ অনার দেওয়ার মতন দাঁড়িয়ে থাকতো, তারা অনেককাল আগেই উধাও। এখন কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে চারধার। বারান্দায় উঠে দরজা বন্ধ দেখে সে মত পাল্টালো। একটু ঘুরে বাগানের টিনের দরজা খুলে ভেতরের উঠোনে ঢুকলো। কাউকেই দেখা যাচ্ছে না। এদিকে লিচু গাছগুলো বেশ ঝাঁকড়া হয়ে গেছে। উঠোন পরিষ্কার, তুলসীতলাটা নিকানো। কয়েক পা এগোতেই অনিমেষ থমকে দাঁড়ালো। সেই বুড়ো কাঁঠাল গাছটা নেই। ঝাড়ি কাকুর মুখে শোনা অদেখা ঠাকুমাদের স্মৃতি জড়ানো ওই রসালো ফলের গাছটাকে না দেখে বুকের ভেতর কেমন হু হু করে উঠল। তার নিজের শৈশবে ওই গাছ যেন স্বপ্নের মতন ছিল। মাটির তলায় কাঁঠাল পাকতো যখন, তখন সেটাকে খুঁড়ে বের করতে কি মজাই লাগতো। গাছটা যেন তার সঙ্গে লুকোচুরি খেলতো। অনিমেষের মনে হলো এই বাড়ি থেকে তার ভালো লাগা স্মৃতিগুলো একটা একটা করে এইভাবে সরে যাবে। মন খারাপ হয়ে গেল ওর। উঠোন ধরে একটু এগোতেই রান্নাঘর চোখে পড়ল। দরজা খোলা। একটা বাচ্চা মদেশিয়া ছেলে পা ছড়িয়ে বসে কাঠ টুকরো করছে। একে আগে কখনো দেখেনি অনিমেষ। তাকে দেখতে পেয়ে ছেলেটি বিস্মিত গলা তুলল। মাইজি! ছোট মার গলা ভেসে এলো। কিরে? ছেলেটি বড় বড় চোখ করে তাকিয়ে আছে অনিমেষের দিকে। বোধহয় কি বলবে ঠিক করতে পারছে না। অনিমেষ তাকে সুযোগ দিল না। কণ্ঠস্বর ভারী করে বলল, একটু বাইরে আসুন। কয়েক মিনিট নীরবে চলে গেল। তারপরে রান্নাঘরের দরজার আড়ালে ছোট মায়ের শরীরের অর্ধেকটা দেখা গেল। মাথায় ঘোমটা টেনে দেওয়া হয়েছে এরই মধ্যে। গলা থেকে স্বরটা বেরিয়ে পড়েছিল, কে? অনিমেষ হাসতেই মাথা থেকে কাপড় সরিয়ে বারান্দায় এসে দাঁড়ালো ছোট মা। ওমা, তুমি? কি আশ্চর্য! কোত্থেকে এলে? গলা শুনে আমি একদম চিনতেই পারিনি। ওরকম করে বলতে হয়? আমি ভাবলাম কি এমন হুট করে ভেতরে ঢুকে পড়লো। একটানা কথাগুলো বলে গেল ছোট মা।
অনিমেষ ছোট মাকে দেখছিল। একটা মানুষের চেহারা এত দ্রুত পাল্টে যেতে পারে? গোলগাল মুখ, শরীর বেশ ভারী, মাথার সামনের দিকের চুল একটু হালকা, দস্তুর মতন গিন্নি গিন্নি ভাব এখন। সেই রোগাটে অল্প বয়সী শরীরটা একদম হারিয়ে গেছে। ছোট মা ওর দেখার ধরনে একটু নড়েচড়ে বলল, কি দেখছো অমন করে? মা কি ছিলেন, কি হয়েছেন? অনিমেষ হাসল। এই, মায়ের সঙ্গে ইয়ার্কি? তারপরে গলা পাল্টে বলল, খুব মোটা হয়ে গেছি না, বিশ্রী দেখাচ্ছে। উফ, এতদিনে তোমাকে মা মা দেখাচ্ছে। কথাটা বলার সময়ই অনিমেষের খেয়াল হলো ছোট মার কোনো ছেলেপুলে হয়নি। যাক, বাঁচা গেল। তাহলে এখন একটু মান্যিগণ্য করবে। কিন্তু নিজের চেহারাটাকে আয়নায় দেখা হয়? কি ছিঁড়ি হয়েছে? কেন, খুব খারাপ দেখতে লাগছে? রোগা, মাথায় বাবুই পাখির বাসা, মুখে একরাশ জঙ্গল। খেতে পাও না নাকি? এই চেহারা নিয়ে তুমি দেশের কাজ করবে? দেশের কাজ? অনিমেষ চমকে উঠল। এ খবর তোমাকে কে দিল? ছোট মা বলল, বলছি, আগে বারান্দায় উঠে এসে আরাম করে বসো, হাত মুখ ধোও। তোমার বাবা বলল এবার তুমি আসবে না, কিন্তু আমার মন বলছিল ঠিক আসবে। দেখো কেমন মিলে গেল। আহ, দাঁড়িয়ে রইলে কেন? হাত মুখ ধোয়ার পর ভেতরের বারান্দায় বসে মুড়ি মুড়কি দিয়ে চা খেতে খেতে অনিমেষ ছোট মায়ের মুখের দিকে তাকিয়ে সব কথা শুনল। তার কাজকর্মের কথা এখানে পৌঁছে গেছে, এমনকি অ্যারেস্টেড হয়ে থানায় যাওয়ার গল্পও নীলার বাবাই জানিয়েছেন এখানে। সে চিঠি পাওয়ার পর থেকে মহিতোষ নাকি খুব গম্ভীর হয়ে গেছেন। ছোট মা বলল, আমার সঙ্গে তো কোনোদিন মন খুলে কথা বললেন না, কিন্তু তোমার জন্য উনি খুব ভেঙে পড়েছেন, এটা বুঝতে পারছি। তোমার কি পড়াশোনা করার ইচ্ছে নেই? অনিমেষ তখন অন্য চিন্তা করছিল। দেবব্রত বাবুর সঙ্গে তার যোগাযোগ নেই অনেক কাল। সে নিজে নীলাদের বাড়িতে যায় না, আর উনিও ওর খোঁজ খবর নিতে আসেন না। তাহলে এত খবর কোত্থেকে পেলেন উনি? নীলা এখন ইউনিভার্সিটিতে আসা ছেড়ে দিয়েছে। ফাইনাল পরীক্ষায় বসার আগে না এলেও চলবে তার। ওদের সঙ্গে কোনো যোগাযোগ নেই অনিমেষের। তাহলে নিজের অজান্তেই দেবব্রত বাবুদের ওপর রেগে গেল অনিমেষ। ছোট মা আবার জিজ্ঞাসা করল, তুমি কি পড়াশোনা করবে না? অনিমেষ বলল, এমএ পরীক্ষা দেব, তোমাদের কোনো চিন্তা নেই। ছোট মা মাথা নাড়ল। তাহলে তোমার বাবা এত ভাবছেন কেন? এমএ পাশ করলে তো তুমি বড় চাকরি পেয়ে যাবে, তাই না? নাও পেতে পারি। কেন? এদেশে এমএ পাশের চেয়ে চাকরির সংখ্যা কম, তাই। আমি অত সব বুঝি না। তোমাকে বুঝতে কে বলেছে? তারপর বলো, তোমাদের সব কেমন আছে? প্রশ্নটা করা মাত্র ছোট মায়ের মুখের আলো নিভে গেল। খুব বিষণ্ণ গলায় জিজ্ঞাসা করল, তুমি কি জলপাইগুড়ি হয়ে আসছো? কেন? তোমার দাদুর। ছোট মা ইতস্তত করল একটু। খুব খারাপ অসুখ করেছে, কারোর সঙ্গে মিশছেন না। দিদি লোকজনকে ধরে বাজার করায়। তোমার বাবা রবিবারে রবিবারে দেখা করতে যান। তোমার দাদু ওনার সঙ্গেও কথা বলেন না। খুব মন ভেঙে গেছে তোমার বাবার। ভেবেছিলেন তোমাকে চিঠিতে জানাবে। তারপর ঠিক এই সময় বাইরের দরজায় শব্দ হলো। সঙ্গে সঙ্গে ছোট মা উঠে দাঁড়ালেন। উনি এসে গেছেন। শোনো, উনি বকাবকি করলে চুপ করে থেকো। মানুষটা খুব অশান্তিতে আছে। দ্বিতীয়বার শব্দটা হতেই ছোট মা দ্রুত ছুটে গেলেন। চা খাওয়া হয়ে গিয়েছিল। অনিমেষ উঠে দাঁড়ালো। মহিতোষের সঙ্গে এবার মুখোমুখি হতে হবে, কিন্তু কোনো রকম আড়ষ্টতা বোধ করছে না সে। ঘরের ভেতরে জুতোর শব্দ এবং ছোট মায়ের চাপা গলা শুনতে পেল সে। মহিতোষের গলা শোনা যাচ্ছে না। মিনিট কয়েক পরে মহিতোষ খালি পায়ে বারান্দায় বেরিয়ে আসতেই অনিমেষ কাছাকাছি হলো। ছেলের দিকে এক পলক তাকিয়ে মহিতোষ জিজ্ঞাসা করলেন, কখন এলি? মিনিট 20 হবে। এখন তো ট্রেন ছিল না, জলপাইগুড়ি হয়ে এলি? হুম। শুনেছিস? হুম। আমি গেলে আমার সঙ্গেও দেখা করেন না। একমাত্র বড়দি ছাড়া কথা বলার কেউ নেই। প্রথমে চিকিৎসা নিজেই করাতে গিয়েছিলেন, এখন তাও ছেড়ে দিয়েছেন। আমি কি করব বুঝতে পারি না। চোখের সামনে আত্মহত্যা করছেন উনি। আমি পাগল হয়ে যাব। মহিতোষ একটা মোড়া টেনে নিয়ে বসলেন। অনিমেষ দুহাত বুকের উপর ভাঁজ করে দরজার পাশে দাঁড়িয়েছিল। ছোট মা ভাড়ার ঘরে বসে লণ্ঠন জ্বালাচ্ছেন। কিছুক্ষণ চুপচাপ কেটে গেল।
স্বর্গ ছেড়াই সন্ধে নেমে গেছে। পাতলা তুলোর মতন আধারে বসে থাকা মহিতোষের দিকে তাকিয়ে অনিমেষের ছটফটানি শুরু হয়ে গেল। ঝড়ে বিধ্বস্ত গাছের মতন লাগছে ওকে। ভাবভঙ্গিতে সেই তেজ একদম নেই। কেমন ম্রিয়মাণ হয়ে বসে আছেন মাথা সামান্য ঝুঁকিয়ে। ছোট মায়ের আশঙ্কা মতো দেবব্রতবাবুর চিঠি পেয়ে অনিমেষের ওপর ক্ষিপ্ত হওয়ার কোনো প্রকাশ এখনো পাওয়া যাচ্ছে না। বাবাকে এমন করে ভেঙে পড়তে দেখে অনিমেষের খারাপ লাগছিল। মহিতোষ এর মধ্যে বেশ রোগা হয়ে গেছেন। মাথার চুল প্রায় সাদা। দেখা করেননি নিশ্চয়ই? মহিতোষের বলার ধরনে প্রথমে ঠাউর করতে পারেনি অনিমেষ। কে? তোর দাদুর কথা বলছি। ও, হ্যাঁ হয়েছিল। অনিমেষ কথাটা বলতেই মহিতোষ ঘুরে ছেলের দিকে তাকালেন। অনিমেষ টের পেল ছোট মাও সঙ্গে সঙ্গে লণ্ঠনটা হাতে নিয়ে ভাড়ার ঘরের দরজায় এসে দাঁড়ালেন। অনিমেষ এক পলক চিন্তা করল সত্যি কথাটা বলবে কিনা। দাদু যে আড়াল করে নিজেকে রেখেছেন সেটার কোনো যুক্তি নেই, কিন্তু প্রত্যেকটা মানুষের নিজের মতন করে বেঁচে থাকার অধিকার আছে। দাদু যদি ওভাবে নিজেকে বিচ্ছিন্ন করে রেখে শান্তি পান, সঙ্গে সঙ্গে আবার মনে হলো ওভাবে কি শান্তি পাওয়া যায়? এও কি একরকম আত্মহত্যা নয়? দাদু অবশ্য তাকে নিষেধ করেছেন কারো কাছে ফাঁস করতে, কিন্তু সেটা মান্য করার অর্থ হলো দাদুকে আত্মহননে সাহায্য করা। সঙ্গে সঙ্গে এও মনে হলো বাবা যেভাবে ভেঙে পড়েছেন তাকে সাহায্য করা অবশ্যই কর্তব্য। মহিতোষ একদৃষ্টিতে তাকিয়ে আছেন। তার মুখের ওপর ছোট মার হাতে ধরা লণ্ঠনের আলো কাঁপছে। অনিমেষ খুব ধীরে ধীরে বলল, দাদু খুব কষ্টে আছেন। শরীর কেমন দেখলি? লেপ্রেসির চিহ্ন? কথাটা শেষ করে উঠতে পারলেন না মহিতোষ। ওর গলায় কান্না এসে গেছে বুঝতে পারল অনিমেষ। কয়েক পা এগিয়ে বাবার মুখোমুখি আর একটা মোড়া নিয়ে বসল অনিমেষ। তারপর বলল, দাদুর কষ্ট আপাতত অর্থের। তুমি যা দাও তাতে কুলোই না। জ্যাঠামশাই ছোট পিসিমা তো আছেনই। আমরাও বোধহয় ওকে শান্তিতে থাকতে দিতে পারিনি। জানি না, আমি তো ছেলে হিসেবে কখনো কর্তব্যের ত্রুটি করিনি। তোকে টাকা পাঠিয়ে সাধ্যের মধ্যে যতটা সম্ভব ওকে দিই, কিন্তু প্রয়োজন হলে আমার কাছে চাননি কেন? মুখে টুকে খাওয়া দেখলি? না, কারণ ওর লেপ্রেসি হয়নি। অনিমেষের কথা শেষ হতেই মহিতোষ একটা অস্ফুট আর্তনাদ করে উঠলেন। ছেলের কথাটা যেন বিশ্বাস করতে পারছেন না তিনি। দুটো চোখ বড় হয়ে গেছে, মুখ হাঁ। ছোট মা লণ্ঠনটা মাটিতে নামিয়ে রেখে জিজ্ঞাসা করলেন, তুমি কি বলছো? এবার অনিমেষ সমস্ত কথা খুলে বলল। দাদুর বাড়িতে যাওয়ার পর যা যা হয়েছিল সব। ভেবেছিল এসব শুনলে ছোট মা এবং বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, কিন্তু তার বদলে সম্পূর্ণ অন্য ব্যাপার ঘটল। মোহিত শিশুর মতন কাঁদতে আরম্ভ করলেন। দু হাতে মুখ ঢেকে তার ফোঁপানি সামলাতে পারছিল না। ছোট মা আস্তে আস্তে বারান্দা থেকে নেমে রান্নাঘরে চলে গেলেন। বেশ কিছুক্ষণ বাদে মোহিত শান্ত হলেন, কিন্তু অনিমেষ বুঝতে পারছিল এখনো কথা বলার মতন মনের অবস্থা তার হয়নি। ব্যাপারটা ঘোরাতেই সে বলল, দেবব্রতবাবু চিঠি পেয়েছ? কার? অন্যমনস্ক গলায় প্রশ্ন করল মহিতোষ। দেবব্রতবাবুর। ও হ্যাঁ। কিন্তু তারপর আর কোনো কথা নেই। অনিমেষ ভেবেছিল একথা মনে পড়লেই মহিতোষ ওর উপরে ক্ষিপ্ত হয়ে উঠবেন, কিন্তু এমন নিরুত্তাপ আচরণের কোনো কারণ খুঁজে পেল না সে। দুজনে চুপচাপ বসে আছে। কথা খুঁজে পাচ্ছে না অনিমেষ। অস্বস্তি হচ্ছিল। হঠাৎ মহিতোষ বললেন, ওর মেয়ের সঙ্গে তোর দেখা হয়? বেশ কিছুদিন হয়নি। কেন? তুই ওদের বাড়ি যাস না? সময় পাই না। মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে গেছে। এমন একটি ছেলেকে বিয়ে করেছে যে মোটেই ওর যোগ্য নয়। দেবব্রত বাবুর সঙ্গে এই নিয়ে খুব ঝগড়া হয়েছে ওর। তিনি মেয়ের মুখও দর্শন করবেন না বলে জানিয়েছেন। নীলা বাড়ি থেকে বেরিয়ে গেছে? অনিমেষ যেন আকাশ থেকে পড়ল। নীলার মতন প্র্যাকটিক্যাল মেয়ে এমন কাজ করলো? তাহলে কি নীলা মোটেই প্র্যাকটিক্যাল ছিল না, ভান করতো? কয়েকদিন আগে সুজিন ওর সম্বন্ধে কিছু বলতে চেয়েছিল। তা কি এই ব্যাপারটাই? কাকে বিয়ে করলো নীলা? অনিমেষ হতভম্ব হয়ে গেল। মহিতোষ নিজের মনেই বললেন, ছেলে মেয়ের ওপর যদি ভরসা না রাখতে পারি তাহলে আর বেঁচে থাকবো কি জন্য?
দেবব্রতবাবু মেয়েটাকে মনের মতন করে গড়তে চেয়েছিলেন, যাতে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। কিন্তু তার বদলে কি পেলেন? সাবালক হলে প্রত্যেকের নিজের মতন করে চলার স্বাধীনতা আছে। কিন্তু সেই সঙ্গে মনে রাখা উচিত, যারা তাকে ঘিরে এতদিন স্বপ্ন দেখে এলো, তাদের প্রতি একটা দায়িত্বও রয়েছে। তোর জ্যাঠামশাই বা কাকা সেটা মনে রাখেনি, কিন্তু আমার পক্ষে তো এড়ানো সম্ভব হয়নি। অনিমেষ বুঝতে পারছিল এসব কথা তাকে উদ্দেশ্য করেই বলা। কোনো কারণে মহিতোষ তাকে সরাসরি প্রশ্ন করতে পারছেন না, কারণ কি সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু স্পষ্ট ভাষায় সতর্ক করে দিচ্ছেন উনি। নীলার ব্যাপারটায় এতখানি অবাক হয়ে গিয়েছিল অনিমেষ যে কিছুই ভেবে উঠতে পারছিল না। চুপচাপ সে অন্ধকারের দিকে তাকিয়ে বসে থাকলো। এর মধ্যে একসময় মহিতোষ উঠে বাথরুমে চলে গেছেন। অন্ধকারে চোখ রেখে অনিমেষ বুঝতে পারল, একটা বয়স হলে খুব নিকট সম্পর্কগুলোর মধ্যে ছোট বড় দেওয়াল তৈরি হয়ে যায়। তখন পরস্পরকে স্পর্শ করা মুশকিল হয়ে পড়ে। দাদু পিসিমা যে বিচ্ছিন্ন জগতে বাস করছেন, তার সঙ্গে বাবা এবং ছোট মায়ের খুব একটা ফারাক এখন নেই। আর এবার আরও সত্য হলো, তার সঙ্গে ওদের ব্যবধানটা অনেক বেড়ে গেছে। হয়তো বাবা কিংবা দাদু ঠিক একই জায়গায় রয়ে গেছেন, কিন্তু সে নিজে এমন দূরত্বে চলে গেছে যে ব্যবধান কমানোর কোনো উপায় নেই। কিন্তু এজন্য কোনো রকম দুঃখ বোধ তার হচ্ছিল না, আবার নিষ্কৃতি পাওয়ার আনন্দও টের পাচ্ছিল না মোটেই। রুডির মতন মহিতোষ তাসের আসরে চলে গেলে অনিমেষ ভেবেছিলেন ছোট মায়ের সঙ্গে বসে গল্প করবে, কিন্তু এই ছোট মাকে দেখার পর থেকেই সেই কৈশোরের ছেলেমানুষ মেয়েটিকে সে খুঁজে পাচ্ছিল না। এখন এই মহিলা অনেক গিন্নিবান্নি ধরনের, স্নেহপ্রবণা এবং বাবার সঙ্গে মোটামুটি ভালো সম্পর্ক হয়ে গেছে। ব্যাপারটা নিশ্চয়ই সুন্দর, কিন্তু অনিমেষ ওর সঙ্গে আড্ডা মারার মেজাজটাকে খুঁজে পেল না। রাত বেশি হয়নি দেখে সে বাড়ি ছেড়ে স্বর্গ ছেড়ে ঘুরতে বেরিয়ে পড়ল। মাঠ পেরিয়ে বড় রাস্তায় আসতেই অনিমেষ টর্চের আলোগুলো দেখতে পেল। রাস্তার দুধারে ঝাঁকড়া লম্বা গাছগুলোর গায়ে নিচ থেকে আলো ফেলা হচ্ছে, যাতে বাদুড় শিকার করা যায়। মদেশিয়া ছেলেদের এই কর্মটি সে ছেলেবেলাতেও দেখেছে, এবং এখনো তার কোনো পরিবর্তন হয়নি। এই অন্ধকারে দাঁড়িয়ে অনিমেষের মনে হলো, পশ্চিমবঙ্গের এখানে ওখানে বিপ্লবের যতই কথা হোক, কমিউনিজমের বিভিন্ন ব্যাখ্যা এবং প্রচার যাই চলুক না কেন, সাধারণ মানুষের ভঙ্গুর এবং অন্ধ আর্থিক দীনতা প্রসূত আদিম জীবন একটুও পাল্টায়নি। মাঝে মাঝে হেডলাইট জ্বালিয়ে ছুটে যাওয়া গাড়ির আলোয় ছেলেগুলোকে দেখতে পাচ্ছিল সে। হাতে গুলতি নিয়ে ঊর্ধ্বমুখ হয়ে রয়েছে। এদিকে বিদ্যুৎ নেই, কিন্তু ওপাশের স্বর্গছেরা আলোয় ঝলমলে। চা বাগানের কোয়ার্টার্স ছাড়িয়ে সে বাজার এলাকায় ঢুকলো। চমকে যাওয়ার মতন পরিবর্তন হয়েছে জায়গাটার। ঝকঝকে দোকানপাট, মাইকে চাপা স্বরে গান বাজছে। এত রকমের দোকান স্বর্গছেরায় কখনো ভাবা যায়নি। হাঁটতে হাঁটতে মাথায় চলে এলো অনিমেষ। চারধার দিনের মতন পরিষ্কার। স্বর্গছেরা তার সেই রহস্যময় চেহারাটা হারিয়ে ফেলেছে। এখন একটা ছোট শহরের থেকে এর কোনো প্রভেদ নেই। ব্যাপারটা ভালো কিংবা মন্দ সেটা পরের কথা, কিন্তু ব্যক্তি চেহারা হারিয়ে গিয়ে যখন দলের মধ্যে কিছু ঢুকে পড়ে, তখন এক ধরনের নিঃস্বতা বোধ হয়। পুরনো বন্ধুবান্ধবদের খোঁজ করতে ইচ্ছে করছিল। ওরা কি আর রাস্তাঘাটে আড্ডা মারে না? এখনো তো রাত তেমন বেশি হয়নি। কয়েক পা এগোতেই থমকে গেল সে। তাদের পার্টির অফিস হয়েছে স্বর্গছেরায়। ওপরে পতাকা টাঙানো রয়েছে। অফিস ঘরের সামনে রাস্তার ওপর কয়েকজন অচেনা মানুষ গুলতানি করছে। হঠাৎ অনিমেষের খেয়াল হলো, সে কাউকে না জানিয়ে নির্বাচনী প্রচারকর্ম ছেড়ে চলে এসেছে। এই জন্য তাকে নিশ্চয়ই কৈফিয়ত দিতে হবে। বলা যায় না, পার্টি বিরোধী কাজের জন্য তাকে বহিষ্কার করাও হতে পারে। বহিষ্কার কথাটা মনে হতেই সুভাষদার কথা মনে এলো। সে তো ভেতরে ঢোকার অনুমতি পায়নি, তাই বহিষ্কার হওয়ার যোগ্যতাও নেই তার। শুধু দলের হয়ে কাজকর্ম করতে তাকে আর দেয়া হবে না। একদম না বলে কয়ে চলে আসাটা অন্যায় হয়েছে। নিয়ম শৃঙ্খলা অবশ্যই মেনে চলা উচিত, এই কারণে শাস্তি পাওয়া সঙ্গত। কিন্তু গতকাল রাত্রে মনে হয়েছিল এই নির্বাচনী প্রচার ব্যাপারটা পুরোটাই ভাঁওতা। কমিউনিজমে যারা বিশ্বাস করে, তারা কেন জনসাধারণের কাছে ভোট ভিক্ষা করবে? প্রসব বেদনার কথা কোনো মেয়েকে কি স্মরণ করিয়ে দিতে হয়?
কমিউনিস্টরা যদি তাদের আচরণ এবং কাজকর্মে সেই মতবাদকে জনসাধারণের সামনে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে পারে, তাহলে নির্বাচনের সময় প্রতিপক্ষ যতই প্রচার করুক না কেন, মানুষ নিজের প্রয়োজনেই কমিউনিস্টদের ভোট দিতে আসবে। তা সম্ভব হচ্ছে না, কারণ এদেশের কমিউনিস্টরা সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতে পারেনি। পার্টি অফিসের সামনে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে অনেকেরই নজর পড়েছিল। এমন সময় ভেতর থেকে নিজের নাম ভেসে আসতে শুনল অনিমেষ, আর তারপরেই বিশুকে দেখতে পেল দরজায়। চেহারাটা খুব খারাপ হয়ে গেছে বিশুর। পাজামা, হ্যান্ডলুমের পাঞ্জাবি পরায় মনে হচ্ছে একটা হ্যাঙ্গারে সেগুলোকে টাঙিয়ে রাখা হয়েছে। অনিমেষ এগিয়ে গেলে বিশু জিজ্ঞাসা করল, কবে এলি? আজই। আয় ভেতরে আয়। ছোট্ট ঘর, শতরঞ্জিও পাতা, একদিকে কিছু পোস্টার স্তূপ করে রাখা, দু তিনজন লোক একটা লিস্ট নিয়ে কাজ করছে, দেওয়ালে লেলিনের ছবি। অনিমেষ বলল, এখানে পার্টির অফিস হয়েছে জানতাম না তো। বিশু বলল, কি জানিস তোরা, শহরে থেকে গ্রামের খবর রাখিস? ওদের ঘিরে আরো কয়েকজন এসে বসলো। অনিমেষ বিশুর কথাটা গায়ে মাখল না, হেসে বলল, তুই পার্টি করতিস জানতাম না তো। বিশু বলল, আবার বলতে পারতাম, কি জানিস তোরা, বলেই হাসলো। কিছু হলো না, না পড়াশোনা না চাকরি, পার্টির কাজ করছি, একটা নিয়ে তো থাকতে হবে। তবে এটা করার জন্য একটা উপকার হয়েছে, সুনীল পালের মিলে সামনের মাস থেকে জয়েন করব। সুনীল পাল এ তল্লাটের একজন বিখ্যাত কাঠের ব্যবসায়ী, কিন্তু পার্টি করলে তিনি কেন চাকরি দেবেন সেটা বুঝতে পারল না অনিমেষ। বুঝিয়ে দিল বিশু। ওদের মিলে মারাত্মক ধরনের শ্রমবিরোধ হয়েছিল। শিবুদা, আমাদের লোকাল কমিটির সেক্রেটারি, মিটিয়ে দেন। আজই এই প্রতিশ্রুতিটা পাওয়া যায়। অনিমেষ বলল, কিন্তু এটা তো প্রতিক্রিয়াশীলদের ঘুষ। বিশু বলল, প্রতিক্রিয়াশীল? বড়লোক হলে প্রতিক্রিয়াশীল হবে? কি চিন্তা সব। তাছাড়া আমরা সমাজের চারধারে ছড়িয়ে পড়তে চাই, সেই জন্য কিছু কিছু অ্যাডজাস্টমেন্ট করতেই হবে। শুনেছি বিড়লাটাটাদের পিআরও যারা, তারা এককালে পাকা কমিউনিস্ট। অনিমেষ নিচু গলায় বলল, তাহলে তোমরা নিজেদের প্রয়োজনে পার্টি করছো? কে করছে না, সবাই করছে। আমরা পাক তুলবার নেতারা চাটনি খাবে? এদেশের মানুষ কখনোই কমিউনিস্ট হবে না। তারা যেই নিজেদের স্বার্থে ঘা পড়বে তখনই কমিউনিজমকে বাতিল করবে। এইরকম ঠুকঠাক করতে করতে যতটুকুনি এগোনো যায় ততটুকুনি ভালো। বেনো জল চারধারে। অনিমেষ উঠে পড়তে চাইল। বিশু এত তাড়াতাড়ি ছাড়তে রাজি নয় তাকে। দরজায় দাঁড়িয়ে বাপির কথা জিজ্ঞাসা করল অনিমেষ। বিশু বলল, বাপি এখন বিগ বিজনেসম্যান, 10টা ট্যাক্সি, গোটা 4 লরি, 2 নম্বর করে লাল হয়ে গেছে। শালা এখন কংগ্রেসকে ব্যাক করে, আমরা চাইলেও পয়সা করে দেয়। তুই কি কলকাতা থেকে এলি না জলপাইগুড়ি হয়ে? আমি দাসপাড়ায় এসেছিলাম ইলেকশনের কাজে। ইলেকশন? তোদের পার্টির হয়ে প্রচারের জন্য। গুরু, তুমি তো আমাদের লোক, শালা এতক্ষণে নকশা করছিলে। দু হাতে জড়িয়ে ধরল সে অনিমেষকে। ওদের ওখানে কংগ্রেসকে হারানো মুশকিল। কেমন বুঝলি? খুব অন্তরঙ্গ গলায় বলল বিশু। আমি না বলে কয়ে চলে এসেছি। সে কি, কেন? আমার মনে হয়েছে পার্টি যা করছে তার কোনো ভিত্তি নেই। সব কিছুর মানে থাকে নাকি? আমরা যদি ক্ষমতা পাই কোনোদিন, তাহলে সুদে আসলে পুষিয়ে যাবে। তাতে দেশের কি হবে? একটু একটু করে পাল্টাবে। এই রাষ্ট্রনৈতিক কাঠামোই, এর চেয়ে বেশি কিছু আশা করাই অন্যায়। তুই চলে এসে ঠিক করিসনি, আখেরে নিজেরই ক্ষতি করলি। বিশু গম্ভীর হয়ে গেল। সে রাতে বাড়ি ফেরার পথে অন্ধকারে হাঁটতে হাঁটতে এবং কিছুদিন পরে কলকাতামুখী ট্রেনের কামরায় বসে অনিমেষ একটা সিদ্ধান্ত নিল। আমরা যতই নানান ডিজাইনের বস্ত্র শরীরে চাপাই না কেন, তাতে শরীরের কোনো হেরফেরই ঘটে না। পোশাকের চমকে ও উজ্জ্বলে চোখে সুখ লাগে হয়তো, কিন্তু যতক্ষণ না শরীরটাকে সুস্থ করা যায় ততক্ষণ অবস্থা অপরিবর্তিত থাকবেই। আমাদের রাজনৈতিক দলগুলো শুধু পোশাকের কথাই ভেবে যাচ্ছে, কিন্তু অন্য কিছু করার পথ কোথায়? কলকাতায় ফিরে গিয়ে পার্টির নেতাদের খোলাখুলি কথাগুলো বললে কেমন হয়? পরক্ষণেই মনে হলো, তারও কি 2 পা এগোনো 1 পা পিছিয়ে যাওয়া নীতি অনুসরণ করা উচিত নয়? এখন চুপচাপ দেখে যাওয়া দরকার। সে যেমন পার্টির এই পথ মেনে নিতে পারছে না,
তেমনি ওর মতন অনেকেই সে কথা ভাবতে পারে। তাই সময় এলে সব পরিষ্কার হতে বাধ্য। ফোড়া পেকে গেলে পুঁজ না বেরিয়ে থাকতে পারে, এতএব এখন অপেক্ষা করা দরকার। এই সময় সে পরীক্ষাটা দিয়ে দিতে পারে। মহিতোষ তাকে একটুও গালমন্দ করেননি। এ থেকেই বোঝা যায় তাকে পেছনে জড়িয়ে রাখার মতন কেউ নেই। এদেশে এমএ পাশ করার নিতান্তই অর্থহীন। তবু কাউকে খুশি করার জন্য আমাদের তো প্রতিনিয়ত অনেক অর্থহীন কাজ করে যেতে হচ্ছেই। এই যেমন পার্টির কাজ করছি এমন অহংকার করা। আমার এই অডিও বুকটি এতক্ষণ ধরে শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার এই অডিও বুকটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এইরকমই অনেক অডিও বুক শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশের যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও, যাতে এর পরের অডিও বুকগুলোর নোটিফিকেশন তোমরা পাও। তাহলে আজ এই পর্যন্তই। পরের পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকের মতন বিদায়।